সবাইকে স্প্রিং ব্লু একাডেমির অডিও ক্লাসে স্বাগত। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল বিষয় নিয়ে আলোচনা করব। তা হল রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে কাঠামোগত কার্যকরী দৃষ্টিভঙ্গি বা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ। পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে এই রকমভাবে: রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে কাঠামোগত কার্যকরী দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক আলোচনা করো। এই তত্ত্বটি একদিকে যেমন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণধর্মী ধারা গড়ে তুলেছে, তেমনি অন্যদিকে এর সীমাবদ্ধতা নিয়েও প্রচুর বিতর্ক হয়েছে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা এই তত্ত্বের উৎপত্তি, এর মূল ধারণা, এর প্রধান বিশ্লেষকগণ, এর কার্যপ্রণালী এবং শেষে এর সমালোচনাগুলো ধারাবাহিকভাবে বুঝে নেব। ১ নম্বর পয়েন্ট: কাঠামোগত কার্যকরী দৃষ্টিভঙ্গির পটভূমি ও উৎস। কার্যবাদ বা ফাংশনালিজম ধারণাটি আসলে রাষ্ট্রবিজ্ঞানের নয়, এটি জীববিজ্ঞানে দেখা যায়। জীবদেহ যেমন নানা অঙ্গের সমন্বয়ে গঠিত, তেমনি সমাজ বা রাষ্ট্র একাধিক কাঠামো বা অংশের সমন্বয়ে গঠিত একটি জীবন্ত ব্যবস্থা। এই ভাবনা থেকেই কার্যবাদের সূচনা। রাষ্ট্রবিজ্ঞানের প্রবেশ ঘটে সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ব থেকে। এই দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তারা হলেন ব্রনিস্লভ ম্যালিনোভস্কি, এ.আর. ব্রাউন এবং সমাজতাত্ত্বিক ট্যালকট পার্সন্স ও রবার্ট মার্টন প্রমুখ। বিশেষ করে ১৯৫০ সালের পর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে এই পদ্ধতির প্রয়োগ শুরু হয় এবং এখানেই আসেন দুই বিশিষ্ট পণ্ডিত অ্যালমন্ড ও পাওয়েল, যারা এই তত্ত্বকে রাজনৈতিক বিশ্লেষণে নতুন উচ্চতায় নিয়ে যান। দ্বিতীয় পয়েন্ট: কাঠামো ও কার্যের অর্থ। এখন একটা প্রশ্ন আসে, কাঠামো আর কার্য বলতে আমরা কি বুঝি? অ্যালমন্ড ও পাওয়েল তাদের বিখ্যাত গ্রন্থ কম্পারেটিভ পলিটিক্স অর ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচে বলেছেন, বাই স্ট্রাকচার উই মিন দ্য অবজারভেবল অ্যাক্টিভিটিস উইচ মেক আপ দ্য পলিটিক্যাল সিস্টেম। অর্থাৎ কাঠামো হল সেই সব দৃশ্যমান কর্মকাণ্ড বা প্রতিষ্ঠান যেগুলির সমন্বয়ে রাষ্ট্র বা রাজনৈতিক ব্যবস্থা গঠিত, আর কার্য হল সেই কাজ বা ভূমিকা যা এই কাঠামো সম্পাদন করে। এই প্রসঙ্গে তোমাদের একটি উদাহরণ দিচ্ছি, যেমন সংসদ হল একটি কাঠামো আর আইন প্রণয়ন হল তার কার্য। একইভাবে আদালত হল কাঠামো আর বিচার কার্য হল কার্য বা ভূমিকা। মার্টিনের মতে কাঠামো হল সেই সব প্রতিষ্ঠান ও সংগঠন যারা সমাজে নির্দিষ্ট কার্য সম্পাদন করে এবং এই সব কার্য মিলেই সমাজের ভারসাম্য বজায় রাখে। তৃতীয় পয়েন্ট: কাঠামোগত কার্যকরী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজ বা রাষ্ট্র হল একটি সামগ্রিক ব্যবস্থা, যেখানে নানা উপাদান পারস্পরিকভাবে যুক্ত এবং প্রত্যেকটি উপাদানই একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। যদি কোনো অংশ দুর্বল হয়, তখন অন্যান্য অংশ সেই ঘাটতি পূরণ করে ভারসাম্য বজায় রাখে। এটাই হচ্ছে সমাজ বা রাজনৈতিক ব্যবস্থার স্বাভাবিক গতিশীলতা। এই তত্ত্বে সমাজকে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা হিসেবে দেখা হয়, যা সংকটের মধ্যে দিয়েও ভারসাম্য ফিরিয়ে আনে। অর্থাৎ সমাজে সাময়িক অস্থিরতা এলেও শেষ পর্যন্ত ভারসাম্য ও সংহতি ফিরে আসে। চতুর্থ পয়েন্ট: রাজনৈতিক ব্যবস্থার কাঠামো ও সংস্কৃতি। অ্যালমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে শুধু দৃশ্যমান আচরণই নয়, বরং মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতা, মূল্যবোধ, বিশ্বাস সবই গুরুত্বপূর্ণ। তিনি এই মানসিক উপাদানগুলোকে পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি বলেছেন। রাজনৈতিক সংস্কৃতি হল নাগরিকদের রাজনৈতিক বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সম্মিলিত প্রকাশ। তবে সমাজের সব গোষ্ঠীর রাজনৈতিক সংস্কৃতি এক হয় না। অ্যালমন্ড বলেছেন, ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সংস্কৃতিগত পার্থক্যকে বলা হয় উপসংস্কৃতি। এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক সামাজিকীকরণ, অর্থাৎ নাগরিকরা কিভাবে শৈশব থেকে রাজনৈতিক মূল্যবোধ ও আদর্শ শেখে, সেটাও রাজনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি ধীরে ধীরে রাজনৈতিক ভূমিকা পালনে সক্ষম হয়। পঞ্চম পয়েন্ট: রাজনৈতিক ব্যবস্থার প্রধান কার্য। অ্যালমন্ড বলেছেন,
প্রতিটি রাজনৈতিক ব্যবস্থাকে তার অস্তিত্ব ও ভারসাম্য রক্ষার জন্য 3 প্রকার কার্য সম্পাদন করতে হয়। চলো এক ঝলকে তা ক, খ ও গ আকারে জেনে নিই। ক. রূপান্তর সংক্রান্ত কার্য। এটি বোঝায় রাজনৈতিক ব্যবস্থায় জনগণের চাহিদা ও সমর্থন কিভাবে সিদ্ধান্ত ও নীতিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হল সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বাস্তবায়ন। খ. সংরক্ষণ ও সংহতি সাধন সংক্রান্ত কার্য। রাজনৈতিক সামাজিকীকরণ, নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থা নিজেকে টিকিয়ে রাখে। উদাহরণ হিসাবে বলা যায়, প্রশাসনিক কর্মচারী বা সামরিক বাহিনীর প্রশিক্ষণ এই সংরক্ষণ প্রক্রিয়ারই এক অংশ। গ. সামর্থ্য সংক্রান্ত কার্য। এটি বোঝায় রাজনৈতিক ব্যবস্থা কিভাবে পরিবেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে এবং নিজের অস্তিত্ব বজায় রাখে। অন্য ব্যবস্থা বা পরিবেশের সঙ্গে তার সম্পর্কই এই সামর্থ্যের পরিচায়ক। ষষ্ঠ পয়েন্ট, ট্যালকট পার্সন্সের অবদান। এখন আমরা সমাজতত্ত্ববিদ ট্যালকট পার্সন্সের দিকে আসি। তিনি সমাজকে একগুচ্ছ পরস্পর নির্ভরশীল উপাদানের সমষ্টি হিসেবে দেখেছেন। তার মতে প্রত্যেক ব্যক্তি একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে এবং এই ভূমিকা সমাজের বৃহত্তর কাঠামোর অংশ। পার্সন্স সমাজের ভারসাম্য রক্ষার জন্য 4টি মুখ্য কার্য নির্ধারণ করেন, যাকে সংক্ষেপে AGIL মডেল বলা হয়। তাহলে চলো এই AGIL মডেল কি তা বিস্তারিত জেনে নিই। AGIL মডেলে এ হল অ্যাডাপ্টেশন বা অভিযোজন, যা সমাজ পরিবেশের সঙ্গে খাপ খায়। বি হল গোল অ্যাটেনমেন্ট, অর্থাৎ লক্ষ্য অর্জন, যা সমাজের নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে। সি হল ইন্টিগ্রেশন বা সমন্বয়, যা সমাজের অংশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখে। সবশেষে এল হল লেটেন্সি বা রক্ষণ বা প্রেরণা, যা সমাজের অভ্যন্তরীণ প্রেরণা ও মূল্যবোধ বজায় রাখে। এই 4টি কার্য একসঙ্গে সমাজের স্থিতিশীলতা বজায় রাখে। এবার চলো আমরা কাঠামোগত কার্যকরী দৃষ্টিভঙ্গির কিছু সীমাবদ্ধতা জেনে নিই। এই সীমাবদ্ধতাগুলি 1, 2, 3, 4, 5 আকারে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। 1. এই তত্ত্ব অতি রক্ষণশীল। এটি সমাজের স্থিতাবস্থা ও ভারসাম্য রক্ষার পক্ষে, কিন্তু পরিবর্তন বা বিপ্লবের ব্যাখ্যা দিতে ব্যর্থ। যেমন অ্যালান বল বলেছেন, দিস অ্যাপ্রোচ টেন্ডস টু জাস্টিফাই দ্য স্ট্যাটাস কুয়ো। 2. এটি মূল্যবোধের ওপর অতিরিক্ত গুরুত্ব দেয়, ফলে বাস্তব রাজনৈতিক বিশ্লেষণে এটি সবসময় কার্যকর নয়। 3. এটি সমাজের অর্থনৈতিক ভিত্তি বা উৎপাদন সম্পর্ককে সম্পূর্ণ উপেক্ষা করেছে, তাই মার্ক্সবাদীরা একে অবৈজ্ঞানিক বলেছেন। 4. এই তত্ত্বে ধারণা করা হয় যে সমাজে মূল্যবোধের ঐকমত্য আছে, কিন্তু বাস্তবে তা সবসময় দেখা যায় না, বিশেষ করে গণতান্ত্রিক সমাজে। 5. এটি সংঘাত, অসাম্য ও সংকটের কারণ ব্যাখ্যা করতে পারেনি। সমাজে কেন সংঘাত তৈরি হয় বা কিভাবে তা সমাধান করা যায়, এই প্রশ্নের জবাব এই তত্ত্ব দিতে পারেনি। এত সীমাবদ্ধতা থাকলেও এই তত্ত্বকে সম্পূর্ণ অগ্রাহ্য করা যায় না। এর সবচেয়ে বড় অবদান হল সমাজ ও রাষ্ট্রকে একটি আন্তঃসম্পর্কিত ব্যবস্থা হিসেবে বোঝা। এটি আমাদের শিখিয়েছে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ভূমিকা এবং প্রতিটি আচরণ অন্যদের সঙ্গে যুক্ত, কেউ একা নয়। তাছাড়া এই তত্ত্ব রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণে এক অনন্য পদ্ধতি হিসেবে বিবেচিত। আজও তুলনামূলক রাজনীতি বা কম্পারেটিভ পলিটিক্সে এই পদ্ধতির প্রভাব প্রবল বিদ্যমান। কাঠামোগত কার্যকরী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের অডিও ক্লাসের এখানেই সমাপ্তি। তবে শেষ করার আগে আসো জেনে নিই আজকের ক্লাসের সারসংক্ষেপ। আমরা আজকে জানলাম 1. কার্যবাদ জীববিজ্ঞানে উৎপত্তি পেলেও সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োগ ম্যালিনোভস্কি, ব্রাউন, পার্সন্স ও অ্যালমন্ডের মাধ্যমে বিস্তৃত হয়। 2. কাঠামো মানে প্রতিষ্ঠান, কার্য মানে তাদের ভূমিকা। 3. অ্যালমন্ড 3টি প্রধান কার্য নির্ধারণ করেছেন: রূপান্তর, সংরক্ষণ ও সামর্থ্য। 4. পার্সন্স AGIL মডেলের মাধ্যমে সমাজের ভারসাম্য ব্যাখ্যা করেছেন। 5. তবে এই তত্ত্ব পরিবর্তন বিমুখ, অর্থনৈতিক সম্পর্ক অগ্রাহ্য এবং সংঘাত বিশ্লেষণে দুর্বল। 6. সীমাবদ্ধতা সত্ত্বেও এটি সমাজ ও রাষ্ট্রের আন্তঃসম্পর্ক বুঝতে সাহায্য করে। আশা করি তোমরা সবাই বুঝেছ। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো অংশ অস্পষ্ট মনে হয়, তাহলে স্প্রিং গ্লো একাডেমি অ্যাপের ডিসকাশন ফোরামে লিখে জানাবে।
আমাদের অ্যাপ রয়েছে, এই অ্যাপে কলেজের মেজর ও মাইনর বিষয়ের সমস্ত নোটস পাওয়া যায়। তাই স্প্রিং ব্লু একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। সৌজন্যে স্প্রিং ব্লু একাডেমি টিম, তোমাদের পরীক্ষার সঙ্গী।